দর্শক, সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান টপ ভিউজ অফ দ্য উইকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি মিথিলা কবির প্রমা। সপ্তাহ জুড়ে চ্যানেল আইয়ের পর্দায় কোন কন্টেন্টগুলো ছিল জনপ্রিয়তার শীর্ষে, কোন বিষয়গুলো ছিল ট্রেন্ডিং, দেশে বিদেশে কোথায় কোথায় ঘটেছে আলোচনার ঝড়, সবকিছুই থাকছে আজকের পর্বে। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। আল জাজিরার চাঞ্চল্যকর এক প্রতিবেদন, বাংলাদেশিদের কিডনি পাচার হচ্ছে ভারতে। চাঁদা না দেয় রাজধানীর পুরান ঢাকায় এক ভাঙ্গারি ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা। চাঁদপুর মসজিদে ইমামকে ছুরিকাঘাতে হত্যা করার চেষ্টা এক মধ্যবয়স্ক যুবকের। গাজীপুরের এক পোশাক কারখানায় সরাসরি কাজের অর্ডার না থাকায় ৪৫ দিনের ছুটি ঘোষণার ফলে শ্রমিক আন্দোলন। যুদ্ধ বিমানের খেলায় চীনের বাজিমাত, এর মাধ্যমে আমেরিকার চ্যালেঞ্জ বাড়ছে। ভেঙে ফেলা হলো প্রজন্ম চত্বর, আন্দোলনের স্মৃতি মুছে ফেলা হলো এক রাতে। অবশেষে জানা গেল সেই ভাইরাল গুলবাহার গানের গুলবাহারের পরিচয়। বাংলাদেশ ভারতের সীমান্তের মাধ্যমে জালিয়াতির ফাঁদ পেতে দরিদ্র মানুষের শরীর থেকে নেওয়া হচ্ছে কিডনি। যাদের কিডনি নেওয়া হচ্ছে তাদের বেশিরভাগেরই বয়স ৩০ থেকে ৩৫ বছর। অভাব, অনটন আর দারিদ্রতার কারণে মানুষ স্বেচ্ছায় কিডনি বিক্রি করছেন। বিস্তারিত থাকছে সাজিদ আব্দুল্লাহর রিপোর্টে। ভারত বাংলাদেশ সীমান্তে জালিয়াতির ফাঁদ পেতে একের পর এক গরিব মানুষের শরীর থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে কিডনি। জয়পুরহাটের কালাই উপজেলার বৈগুনি গ্রাম যেন কিডনি পাচারের হটস্পট। এলাকাবাসীর ভাষায় এটাই এখন কিডনি গ্রাম। আল জাজিরার প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ তথ্য। বলা হয়েছে গ্রামের প্রতিটি পরিবারই কেউ না কেউ কিডনি বিক্রি করেছেন। তাদের অধিকাংশই ৩০ থেকে ৩৫ বছর বয়সী। কারো কারো কিডনি বিক্রির কারণ ঋণ, কেউ মাদকাসক্তির ফাঁদে, আবার কেউ শুধুই অভাবের তাড়নায়। আল জাজিরার প্রতিবেদনে কালাই উপজেলার বৈগুনি গ্রামের ৪৫ বছর বয়সী কিডনি হারানো সফির উদ্দিনের পূর্ণাঙ্গ অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। ২০২৪ সালের গ্রীষ্মে ভারতে ৩,৫০,০০০ টাকার বিনিময়ে কিডনি বিক্রি করেছিলেন। ভেবেছিলেন এই অর্থে তিনি তার সন্তানের ভবিষ্যৎ করবেন, কিন্তু সেই অর্থ অনেক আগেই শেষ হয়েছে। বাড়িটিও এখন অসমাপ্ত। সফির উদ্দিন বলেন, আমি কিডনি বিক্রি করেছি আমার পরিবার এবং স্ত্রী সন্তানদের ভালো রাখতে। তিনি আরও বলেন, দারিদ্রতা আর হতাশা তাকে দালালের প্রস্তাবে রাজি করায়। তারা ভিসা, ফ্লাইট, ভুয়া কাগজপত্র ও হাসপাতালের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতে নিয়ে যায়। তিনি জানেন না তার কিডনি কার শরীরে গেছে। এই পাচার চক্রটি অত্যন্ত সুপরিকল্পিত। বাংলাদেশের গরিব মানুষদের ভারতীয় ধনী রোগীদের জন্য ব্যবহৃত হচ্ছে কেবল এক প্রোডাক্ট হিসেবে। প্রতি বছর ভারতে প্রায় ২ লাখ কিডনি রোগী থাকলেও ট্রান্সপ্লান্ট হয় মাত্র ১৩,৬০০ জনের। এই ঘাটতি মেটাতে গোপনে কাজ করছে এক দালাল চক্র। কালাই উপজেলার সফির উদ্দিনের মতো ৪৫ বছর বয়সী জ্যোৎস্না বেগম এবং তার স্বামী বেলাল হোসেনের গল্প একই রকম। স্বল্প মূল্যে কিডনি বিক্রি এবং কিডনি অপারেশনের পর আর কোনো ধরনের ওষুধ বা চিকিৎসা পাননি তারা। জ্যোৎস্না বেগম বলেন, আমার জীবন নষ্ট হয়ে গেছে। এখন ব্যথা, শারীরিক দুর্বলতা এবং ওষুধের টানাপোড়েনে ভুগছেন। ভুক্তভোগীদের ভাষ্যমতে এই চক্রে ডাক্তার থেকে শুরু করে ভারত বাংলাদেশ দুই দেশের পাচারকারীরা জড়িত। ভারতের আইন অনুযায়ী কিডনি দান করতে পারবেন শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে বা বিশেষ সরকারি অনুমতিতে। সেই কারণেই সফির উদ্দিনকেও কিডনি প্রাপকের আত্মীয় দেখিয়ে জাল সনদ তৈরি করা হয়। এই আইনের কারণে পাচারকারীরা ভুয়া পারিবারিক সম্পর্ক, হাসপাতালের কাগজপত্র, এমনকি জাল ডিএনএ রিপোর্ট তৈরি করে আইন এড়িয়ে যায়। সফির উদ্দিনের মতো অনেককেই ভুয়া ডিএনএ রিপোর্ট এবং আত্মীয়তার প্রমাণপত্র বানিয়ে নিয়ে যাওয়া হয় ভারতীয় হাসপাতালগুলোতে। কিডনি পাচারকারী এক দালালের ভাষ্যমতে ভারতের একজন রোগী কিডনি পেতে ২০ থেকে ২৫ লাখ টাকা ব্যয় করেন, কিন্তু বাংলাদেশি দাতা পান ৩ থেকে ৫ লাখ টাকা। বাকি অর্থ ভাগ হয় দালাল, নকল আত্মীয়, হাসপাতাল ও ভুয়া নথিপত্র বানানোর চক্রের মধ্যে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। গত ৯ জুলাই ২০২৫ রাজধানীর মিডফোর্ড হসপিটালের সামনে জনসমক্ষে মোহাম্মদ সোহাগ নামের একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মূলত চাঁদার কারণে এমনটি হয়েছে বলে জানা গেছে। বিস্তারিত থাকছে মিঠুন রাজের রিপোর্টে।
সোশ্যাল মিডিয়া তোলপাড় একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ভিডিওতে দেখা যায় পাথর দিয়ে একজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। ঘটনাটি বুধবার সন্ধ্যা 6টার দিকে মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর গেট সংলগ্ন রজনী ঘোষ লেনে। জানা যায় চাঁদা না দেওয়ায় মোহাম্মদ সোহাগ নামের এক ভাঙ্গারি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করেছে যুবদল নেতা পরিচয়ধারী এক ব্যক্তি ও তার সহযোগীরা। এই ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মঈন সহ দুজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ঘনীভূত হয় এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। নিহত সোহাগ রানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রজনী ঘোষ লেনে ভাঙ্গারির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকায় গত 11ই জুলাই জুমার নামাজ শেষে এক লোমহর্ষক ঘটনা ঘটে। জুমার নামাজ শেষ করে মুমিন সাহেব যখন মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলছিলেন, ঠিক তখনই ছুরির মাধ্যমে হামলা চালায় এক মধ্যবয়স্ক যুবক। বিস্তারিত থাকছে মোহাম্মদ জুবাইরের রিপোর্টে। চাঁদপুর শহরের প্রফেসর পাড়া এলাকায় 11ই জুলাই শুক্রবার জুমার নামাজ শেষে ঘটল এক রোমহর্ষক ঘটনা। মসজিদে নামাজ শেষ করে যখন ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে কথা বলছিলেন, ঠিক তখনই ছুরি নিয়ে হামলা চালায় মধ্যবয়সী এক ব্যক্তি। ধারালো ছুরির আঘাতে রক্তাক্ত হন ইমাম মাওলানা নুরুর রহমান। ঘটনার পরপরই তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে একাধিক আঘাত রয়েছে, তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। প্রত্যক্ষদর্শীরা জানান হামলাকারী নামাজ আদায়ের পরই ইমামের উপর চড়াও হন। তাৎক্ষণিক উপস্থিত মুসল্লিরা তাকে আটক করে গণধোলাই দেন এবং মসজিদের ভেতরেই বেঁধে রাখেন। তারা আরও জানান মুসল্লিদের সঙ্গে হামলাকারী নিজেও নামাজ আদায় করেন। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তির নাম বিল্লাল হোসেন। তার কাছ থেকে উদ্ধার করা হয় হামলার কাজে ব্যবহৃত ছুরি। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহার মিয়া জানিয়েছেন হামলার কারণ এখনো স্পষ্ট নয়, তবে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল আই অনলাইন। গাজীপুরের এক পোশাক কারখানায় কাজের সরাসরি অর্ডার না পেয়ে ৪৫ দিনের ছুটি ঘোষণা করেছেন মালিক পক্ষ। নোটিশ বোর্ডে এই খবর জেনে শ্রমিক পক্ষ বিরোধিতায় নেমে পড়ে। পরবর্তীতে তারা শুরু করেন আন্দোলন। বিস্তারিত থাকছে এফ মোরলের রিপোর্টে। মূল হলো আমাদের মনে করেন কোনো আমাদের সাথে কথাবার্তা না বলে কোনো ফ্যাক্টরি হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে। আমরা আমাদের মনে করেন এই বেতন ভাতাটা নিয়ে একটু ঝামেলা হয় ফ্যাক্টরিতে। প্রতি মাসে মনে করেন একটু বেতনটা 10, 12, 13, 15 তারিখ পর্যন্ত চলে যাওয়ার ক্ষেত্রে আমরা মনে করেন 7 তারিখে আমাদের মালিকের কমিটমেন্ট দিছে যে 7 তারিখের ভিতরে স্যালারি হবে, কিন্তু 7 তারিখে স্যালারি দিবে না। হঠাৎ করে নোটিশটা নিয়ে দিছে যে স্যালারি 10 তারিখে হবে। 10 তারিখে হবে, ঠিক আছে, আমাদের সাথে একটু বলা দরকার ছিল, না বইলা নোটিশটা নিয়ে দিছে। সেক্ষেত্রে আমরা মনে করেন মালিক কিছুদিন কাজ বন্ধ রাখছিলাম, 2 দিন 3 দিন। মালিক পক্ষ আমাদের সাথে কোনো কথা বলে নাই, শেয়ার করে নাই। উনি বলছে যে আচ্ছা সমস্যা নাই, তোমরা বন্ধ থাকো, বেতন ঢুকলে পরে কাজ করবা। উনি আমাদের সাথে এই কথা বলছে। আর উনি বলতে পারতো যে তোমরা কাজ করো, এই মাসে একটু সমস্যা আছে, তোমরা কাজ করো, আমরা প্রতি মাসে 7 তারিখে স্যালারি দেবো। উনি এসব কিছু না বইলা উনি মনে করেন বলছে তোমরা বসে থাকো, তোমাদের 10 তারিখে স্যালারি হবে, 10 তারিখে স্যালারি দিবে, স্যালারি দেওয়ার পরে তোমরা কাজ করো। এখন আমরা 10 তারিখে স্যালারি পাইছি, পাওয়ার পর মনে করেন আজকে আসছি গেটে, আইসা দেখি গেট নোটিশটা নানো যে 25 তারিখে আগামী মাসে, তার মানে আগস্টের 25 তারিখে ফ্যাক্টরি খোলা। চাই যদি ফ্যাক্টরি বন্ধ করে দিতে হয় তাহলে আমাদের পাওনা দাও না, ন্যায্য যেটা পাওনা দাও না, শ্রমিক আইনে যেটা আছে এটা বেতন দিয়ে আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দেয়। 3 দিন মানে আমরা কাজ বন্ধ রাখার অবস্থার পরে যখন স্যালারি ঢুকবে আমাদের 3 তলা থেকে এবং 6 তলা থেকে 3 তলা 3টা মেয়ে, 6 তলা 3টা মেয়ে ডেকে নেওয়া হয়েছে। নিয়ে বলছে তোমাদের স্যালারি 10টার ভিতরে ঢুকবে, ইনশাল্লাহ আমরা শনিবার থেকে কাজ করব। এবং আমরা আসছি কাজের উদ্দেশ্যে, আইসা দেখি আমাদের গেটে কারখানা বন্ধ, নোটিশ টাঙানো।
পুলিশ দিয়ে আমাদের ওই যে লাঠি চার্জ করতেছে, বোমা দিতেছে, অনেকের শরীরে গুলিও লেগেছে। আবার একজন মাইর দিছে, আরেকটা মহিলা আটকে মানে ফিরাইতে গেছে, মহিলাটাকে এমন করি মানে মাইর দিছে হিসাব ছাড়া, মানে পুলিশের মেয়ের গায়ে হাত দিছে কেন? সাথে চেয়ারম্যান স্যার একটা কমিটমেন্ট করছিল 7 তারিখে স্যালারি দিবে, সেই কমিটমেন্টটা সে রাখে নাই। লিখিত একটা স্টেটমেন্ট দিছে, সে এটা মানে না, সে রুলসটা মানে না। সে পরবর্তীতে শ্রম আইনের অধিদপ্তরের লোক এনে আইনের সংশোধন দেখায় সে এটা ভুল একটা প্রমাণ করছে। যারা অনর্থক ভাবে আন্দোলন করছে এটার কোনো যুক্তি নেই। তারা মালিক পক্ষ আমাদের কোনো কথাই শুনে নেই। প্রথমে 3 দিনের নোটিশ টানাইছে যে 3 দিন বন্ধ থাকার কারণে আমরা স্যালারি দিতে পারলাম না, কিন্তু আমরা জানি না কিসের বন্ধ ছিল। তারা এটা ব্যাংক বন্ধর কারণে আমাদের স্যালারিটা দেয় নাই। মালিক পক্ষ আমাদের সাথে কোনোভাবে কোনো মিট করে নাই। এখন আমরা চাই হয় যদি কোম্পানি ক্লোজ করে দেয় তাহলে আমাদের শ্রম আইন অনুযায়ী আমাদের স্যালারিটা বুঝাই দেখ, নাহলে আমাদের ফ্যাক্টরি খুলে দেখ, আমরা কাজ করি। চীন ও আমেরিকার বিরোধিতা বহু বছরের পুরনো। আমেরিকা সব দিক থেকে এগিয়ে থাকলেও ধীরে ধীরে চীন যেন প্রতিরক্ষায় আমেরিকাকে ছাড়িয়ে যাচ্ছে। চীনের বর্তমান আবিষ্কার আমেরিকাকেও ছাপিয়ে যাচ্ছে। বিস্তারিত থাকছে ইখতিয়ার ফেরদৌসের রিপোর্টে। চীন ও আমেরিকার প্রযুক্তিগত দ্বৈরথ বহু পুরনো, তবে অল্প অল্প করে চীন যেন এগিয়ে যাচ্ছে আমেরিকা থেকে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষায় চীন যেন বরাবরই সফল। যেখানে আমেরিকা এতদিন ধরে 5th জেনারেশনের স্টেলথ যুদ্ধবিমান নিয়ে দম্ভ দেখায়, ঠিক সেখানেই চীন চুপচাপ বসে না থেকে এমন কিছু করে ফেলেছে যা ইতিহাসে প্রথম। আমেরিকার F-22, F-35 সবই এক সিটের, কিন্তু চীন এবার দেখিয়ে দিল শুধু একা ফাইট করলে হবে না, সাথে একজন কো পাইলট বা ওয়েপেন সিস্টেম অফিসার নিয়ে আধুনিক যুদ্ধ হবে। এই বিমান প্রথম দেখা গিয়েছিল 2021 সালে, তখন ভাবা হচ্ছিল শুধু ট্রেনার ভার্সন, কিন্তু 2024 সালের জুহাই এয়ার শোতে চীন নিজেই বলল না, এটা শুধু ট্রেনিংয়ের জন্য না, একদম কমব্যাটের জন্য প্রস্তুত। J-20S এখন মোতায়েন হয়েছে PL এর 172তম এয়ার ব্রিগেডে, যেটি একটি হাই লেভেল কমব্যাট ও ট্রেনিং ঘাঁটি। প্রশ্ন আসে, এই দুই আসনের ফিচার কি কাজে দেয়? পাইলট ফোকাস করবে বিমান চালানোয়, আর তার পাশে বসে থাকা ওয়েপেন সিস্টেম অফিসার কন্ট্রোল করবে মিসাইল, রাডার, এমনকি লয়াল উইংম্যান নামে ড্রোন স্কোয়াড। F-22 আর F-35 ডিজাইন করা হয়েছিল খুব হাই লেভেল অটোমেশনে, কিন্তু চীন বলছে মানবিক কন্ট্রোল প্লাস AI, এই কম্বিনেশনই হবে ভবিষ্যতের যুদ্ধের সেরা। তারা বুঝে গেছে 20 ঘন্টার মিশন, ড্রোন কন্ট্রোল ও ইলেকট্রিক ওয়ারফেয়ার সব একা পাইলটের পক্ষে করা সম্ভব নয়। চীন বারবার প্রমাণ দিচ্ছে তারা শুধু কপি করে না, তারা নতুন কিছু করে। এটা যদি সফলভাবে অপারেট করতে পারে তাহলে আমেরিকার পুরো এভিয়েশন প্ল্যান একটা বড় ধাক্কা খাবে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই। ঢাকা শহরের প্রজন্ম চত্বরের প্রতিকৃতি এক মধ্যরাতে ভেঙে ফেলা হয়েছে। বিস্তারিত থাকছে মারুফুজ্জামানের রিপোর্টে। শাহবাগ প্রজন্ম চত্বর মূলত 2013 সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চ নামে পরিচিত একটি আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল। এই মঞ্চটি যুদ্ধাপরাধের সর্বোচ্চ শাস্তির দাবি এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার লক্ষ্যে স্থাপন করা হয়েছিল। ঢাকার শাহবাগের প্রজন্ম চত্বরের প্রতিকৃতি মাঝরাতে ভেঙে ফেলা হয়েছে। 12 জুলাই গভীর রাতে কে বা কারা বুলডোজার দিয়ে এটি ভেঙেছে তা এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে একটি বুলডোজার এনে প্রজন্ম চত্বরের প্রতীকী ভাস্কর্যটি ধ্বংস করা হয়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 2013 সালের 5 ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক রায়কে ঘিরে এই শাহবাগ মোড়েই জেগে উঠেছিল একটি তারুণ্যদীপ্ত প্রতিরোধ। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শুরু হওয়া সেই আন্দোলন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে, আর তখনই এর নাম হয়ে যায় প্রজন্ম চত্বর। ভাস্কর্যটি আন্দোলনের স্মৃতি ধরে রেখেছিল। অনেকে ধারণা করছেন এই প্রজন্ম চত্বর ভেঙে সেখানেই গড়ে তোলা হবে জুলাই স্তম্ভ। কিন্তু কে বা কারা এটি ভেঙেছে বা কোনো কর্তৃপক্ষের নির্দেশে এটি করা হয়েছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মারুফুজ্জামান, চ্যানেল আই। গুলবাহার গানটি বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। গুলবাহার গানের এই গুলবাহার আসলে কে, চলুন জেনে আসি সুকান্ত সরকারের রিপোর্টে। কি
ঈশান মজুমদারের নতুন গান গুলবাহার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। গত 17 মে প্রকাশিত হলেও গানটি গত সপ্তাহ থেকে টিকটক ও রিলসে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গানটির লেখক, সুরকার ও প্রধান কণ্ঠশিল্পী ঈশান মজুমদার শুভেন্দু দাসের সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন, যিনি গানটির প্রযোজনা ও সঙ্গীতায়োজনও করেছেন। গুলবাহার গানটি শ্রোতাদের মধ্যে গভীর অনুকরণ সৃষ্টি করেছে। ইউটিউবে এক শ্রোতা তার মন্তব্যে লিখেছেন, এই গানের প্রতিটি শব্দ যেন চোখের সামনে একটি গল্প এঁকে দেয়। গুলবাহার নামটির মধ্যেই যেন এক অদ্ভুত নস্টালজিয়া লুকিয়ে আছে। প্রেম, যন্ত্রণা আর ভালোবাসার মিশেলে এমনভাবে ফুটে উঠেছে যা খুব কম গানেই দেখা যায়। এক কথায় মাস্টারপিস। অন্য একজন শ্রোতা তার অভিজ্ঞতা বর্ণনা করতে লিখেছেন, পুরান ঢাকা থেকে বাসে চড়ে বাসায় ফিরছি, পথেই পেয়ে গেলাম গুলবাহারকে। বহুদিন পর একটি অ্যাস্থেটিক গান শুনছি মনে হচ্ছে। গানের ভিডিও চিত্রে অনন্য একটি বৈশিষ্ট্য হলো গুলবাহার চরিত্রের অভিনেত্রীর মুখ দর্শকদের থেকে আড়ালে রাখা হয়েছে। এই সৃজনশীল সিদ্ধান্ত নিয়ে হৃদয় নামের এক দর্শক মন্তব্য করেছেন, এই গানে গুলবাহারের চেহারা ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা হয়েছে, যেন প্রতিটি শ্রোতা গান শুনে নিজের কল্পনার গুলবাহারকে খুঁজে নেন, যাকে দেখা যায় না কিন্তু অনুভবে যার উপস্থিতি ছড়িয়ে থাকে সুর জুড়ে। এটি ঈশান মজুমদারের প্রথম সাফল্য নয়। এর আগে দাঁড়ালে দুয়ারে ও নিঠুর মনোহর গান দুটির মাধ্যমেও তিনি শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলেন। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। তবে গুলবাহার গানটি যেন নতুন মাত্রা যোগ করেছে তার সৃজনশীল যাত্রায়। গানটির সাফল্য প্রসঙ্গে ঈশান বলেন, আমরা চেয়েছিলাম গানটি শ্রোতাদের হৃদয়ে গিয়ে লাগুক। গুলবাহার নামটি বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে পুরান ঢাকার আবহের সঙ্গে মিল রেখে। ভিডিওতে গুলবাহারের মুখ না দেখানোর সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল শিল্পের জন্য, যাতে শ্রোতারা নিজেদের মতো করে গল্পটি কল্পনা করতে পারেন। ঈশান বলেন, 2 থেকে 2.5 বছর আগের গুলবাহার একটি এক্সপেরিমেন্টাল লেখা বা গল্প বলতে পারেন। বেশি কিছু মনে নেই, কিন্তু হঠাৎ গায়েব হয়ে যাওয়া কোনো এক অধরা প্রেম কাহিনী, বাস্তবে যাকে সবাই চেনে জানে। গুলবাহার থাকবে প্রেমিকের অনুভবে, শ্রদ্ধায় ও ভালোবাসায়। গুলবাহার গানটি শুধু একটি গানই নয়, এটি হয়ে উঠেছে অনেক শ্রোতার জন্য এক আবেগময় স্মৃতি, এক নস্টালজিক যাত্রা। বিভিন্ন বয়সের শ্রোতাদের মধ্যে গানটির এই গ্রহণযোগ্যতা প্রমাণ করে যে ভালো শিল্প সবসময় মানুষের হৃদয় স্পর্শ করতে সক্ষম। সুকান্ত সরকার, চ্যানেল আই। দর্শক, এই ছিল এই সপ্তাহের বহুল আলোচিত হালনাগাদ বিশ্লেষণ। যে কোনো আলোচনায় অংশ নিতে বা মতামত জানাতে কমেন্ট করুন। তবে ভুলে যাবেন না, পরবর্তী সপ্তাহে আমরাই তুলে আনব নতুন সপ্তাহের সেরা ঝলক। আজকের মতো বিদায় নিচ্ছি, ইথিলা কবির প্রমা। পরবর্তী টপ ভিউজ অব দ্য উইক দেখার আমন্ত্রণ রইল।